এই জগতে কোনো কার্যই বৈজ্ঞানিক কারণ ব্যতীত হওয়া সম্ভব নয়, কিন্তু যে গল্পটা আপনারা এখন শুনতে চলেছেন তাতে বৈজ্ঞানিক কার্যকরণ সম্পর্ক অনুসন্ধান করতে গেলে গল্পের রহস্যরস থেকেই বঞ্চিত হবেন। এই গল্পটি বরেণ্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক গল্প থেকে সংগৃহীত। সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন, শুনতে খুব ইচ্ছে করছে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়ল, আমারও একটা ছোটবেলা ছিল বটে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই বাউন্ডুলে নই। কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছা বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এইরকম হবে ছোটবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তায়ন, না কিছু। সংসারের নৌকো একেবারে বালির চড়ায় ঠেকে গিয়েছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর পরিবর্তে আমরা কিছুই দেব না? ভালো, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে। ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবু আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কতকে দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেসব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়ানোর দিন। আর এই এখন দেখো কোথায় পড়ে আছি। নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, ফেরে না। যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। বহুদিন আগের কথা, আমার 8-9 বছর বয়সের। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটখাটো একটা তালুকই ছিল। আমি সংসারী না হয় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপারই তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করবার ছিল না বলে। ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়, তার ঘরে
অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা নানা বই ছিল, হাতে লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝবার বয়স হয়নি, এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল এসব বই। কিন্তু সে সমস্ত আমার ভাইয়েরা নষ্ট করেছে। কে কোথা দিয়ে নিয়ে গিয়েছে তার বলা সম্ভব না। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে বিষয়ে বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফর্সির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেওয়ার অভ্যেস তখনও হয়নি। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। কেন কেন? সেইটাই গল্প, মনোযোগ দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে, কপালটা দেখি। হ্যাঁ, তোর তো বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? না তো। তাহলে জ্বর হলো কেন? যাকগে, আজ রাত্রে তোর ভাত খেয়ে কাজ নেই। দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাকো। কাল দুপুরে রুটি খাবি। শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে এখন। তাই করা হলো। কিন্তু পর পর 3 দিন রোগীর পথ্য করার ফলেও জ্বর কমল না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবাকে বলে একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোটো করে ঘুরে অসুখটা বাঁধালো। ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের ওপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমলই দিল না, দেবার কথাও নয়। জ্বর জারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছয় না। নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘুমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। আগে জীবন ডাক্তার? হ্যাঁ, গাড়ি করে নিয়ে আসবে। আরও আগে আনা উচিত ছিল। টাইফয়েডে দাঁড়ালে কি হবে ভেবে দেখেছ? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো। ব্যাকটেরিওফাজ আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে এবং মা আর ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড বলে তো মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, তাহলে কি ম্যালেরিয়া? কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জ্বরও তো একইভাবে চলছে, ছাড়ছে তো না। ম্যালেরিয়া নয়। তাহলে? বলতে পারছি না, আরও কদিন দেখতে হবে। কাজ করুন, একটা থার্মোমিটার কিনে রাখুন,
রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানালে তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো, এই সবে আরম্ভ। এরপর কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম তারই হত্যা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমল না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড় রোগা হয়ে গিয়েছি। মুখের ভেতর একটা তেতো স্বাদ সব সময় থাকে। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলছে। আমাকে দেখে ওরা জিজ্ঞেস করে, কি রে, জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকে বড় ডাক্তারও ধরে আনলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকেই যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমাবার সময় কোনো ঠিক ছিল না, সব কেমন উল্টো পাল্টা হয়ে গেছিল। সারাদিন শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা আর ঠাকুমা দুজনে পায়ের কাছে দাঁড়িয়ে কেমন অদ্ভুত ভাবে যেন আমার দিকে তাকিয়ে রয়েছেন। ভয় পেয়ে বলে উঠলাম, কি হয়েছে? তোমরা আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি, কান্নায় তার গলা বুঝে গেছিল। ঠাকুমা এগিয়ে এসে আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি, চিৎকার করছিস কেন? থাম, শরীর অস্থির করবে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না তাই। এই তো চান করে এলো, আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথভাবে কাজ করে না, তার উপর অন্ধকার ঘর, মায়ের অমন ভাবে তাকিয়ে থাকা। এই প্রথম আবছা ভাবে অনুধাবন করতে পারলাম আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাওয়ার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতা পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন, তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার হাত জোর করে বলেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা করা হয়ে গিয়েছে, জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গও নেই। এই অবস্থায় কী চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু একটা প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু তা করতে আমার বিবেকে বাঁধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা তো নিতে পারবো না। আসলে এখনও পুরোপুরি চশমকর হতে পারিনি।
হ্যাঁ, যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিয়ে দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপরে সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলে হবে না, রোগীকেই যেতে হবে। তা অম্লশূলের বা মৃগীর রোগী হলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছনা ছেড়ে উঠতেই পারি না। আমি অত পথ যাব কিভাবে? বাবা ভেবে ভেবে উপায় বার করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব তাহলে। বাবা বললেন, ওকে পালকিতে করে নিয়ে যাব। তারাও পালকির ব্যবস্থা করছি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পেছন পেছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভুগে আমার যেন মাথার ভেতর কেমন গোলমাল হয়ে গেছিল। প্রায় রাত্রিবেলা আবুল তবুল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার কোনো মাথা মুন্ডু নেই, এমনকি সকালে মনেও করতে পারলাম না। সেবায়েত সকালে জিজ্ঞেস করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো খোকা? আদেশ কাকে বলে? আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তার এখন মনে পড়ছে না। তা যাকে, ওই দেখলেই হবে এখন। কি সব পুজো দেওয়া হলো, একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করে খাইয়ে দিল। তাতে বহুদিনের ফুল আর বেলপাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপরে আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। 10 দশেক বাদে বাবা একদিন টান দিয়ে মাদুরিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সময় সন্ধেবেলা, পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ দাদা? ভুগে ভুগে কেমন আছি বুঝবার ক্ষমতা লুপ্ত হয়েছিল, তাই বললাম, ভালো আছি। তোর জন্য একটা পূজা করা হবে, বুঝলি? তাহলেই তোর অসুখ সেরে যাবে। কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, বুঝলে? মানে ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ যে ঘোর তান্ত্রিক ছিলেন তা তো তোমরা জানোই। তন্ত্র সাধনার উপর তার অনেক বই ছিল, তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু চুরি হয়ে গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে? কি? লেখক বলছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং সে কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর? জরাসুর আবার কে? সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখছে, জরাসুরের বিধিমতো পুজো করলে জ্বর কমে যাবে। না না বাবা, ও পুজো তোমায় করতে হবে না। কেন? না বাবা, ওসব ঠাকুরের নামই শুনিনি কখনো। আর কি বা নামের ছিরি, শুনলে শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাঁধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার মতো পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না। আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করেছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তা এ পুজো করবে কি করে? মন্তর তোর পাবে কোথায়?
ওইটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইতেই সংস্কৃতে লেখা রয়েছে, দেখবে, দাঁড়াও দেখাই। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা, বাবা, ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, আমার ভাগ্যও খুব ভালো। ঠিক এর পরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে, এই দেখো। অবশ্য তাতে কোনো ক্ষতি হবে না, পোড়া জায়গাটার আগেই পূজাবিধি সম্বন্ধে লেখাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। আর হ্যাঁ, তোমার ছেলেকে বলো হরিশ কুমারকে খবর দিতে, কাল আমার সঙ্গে যেন দেখা করে। ঠাকুর গড়াতে দিতে হবে তো। ঠাকুরও গড়ানো হবে নাকি? হ্যাঁ, তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? মানে পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে কি আর করা যাবে। পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? আগে কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর সে কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যপান্ত বুঝিয়ে বললেন, সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে, 12 দিন পরে পুজো। কর্তামশাই, মূর্তি দেখতে কেমন হবে? 3টে মাথা হবে, বুঝলে, 6টা পা, 6টা হাত, আর পেছনে একটা মোটা ল্যাজও থাকবে। আগে ল্যাজ? হ্যাঁ, ল্যাজ। আর তার গায়ে বড় বড় কাঁটা, গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভেতর একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি পারবে তো? আগে পারবো, তবে কথা হচ্ছে কি, এ পূজা কি না করলে হতো না? কেমন যেন ঠেকছে। আরে রাখো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে? যাও কাজ করো, গে যাও। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতর করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জমি পড়েছিল, সেইখানে শামিয়ানা কাটিয়ে জরাসুরের মূর্তি বানানো আরম্ভ করে দিল হরিশ কুমার। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি এক বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ দেখবার জন্য ভিড় লেগে যেত। হরিশ কুমারও ওস্তাদ লোক। এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। সুন্দর কাজে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো যা দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুরমা সমূর্তি ধরে ঝাঁঝালো গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্নিক হওয়ার পর যা খুশি তাই করতে পারেন, কিন্তু তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামে 3-4 জন পুরুত বামুনের থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসছে। সে বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে
এ আমার সাধ্যে কুলোবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানা বাস্তব উপায় জানতেন। তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি এইবার প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধে হবে বলছো? থাক তাহলে। জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, আর বিশেষত এই পূজা আচ্চা। যাই দেখি, সাঁতরাগাছি থেকেই তাহলে পুরুত আনতে হবে। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি, তাছাড়া এক মুঠো টাকার দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে সে কেউ নিয়ে যাবে এটা আমি চাই না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্কা মেয়ে, তখনও অবিবাহিতা। একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন ইতস্তত করে বললেন, আগে না, অসুবিধা আর কি, তবে নিয়মকানুন জানি না তো, তাই এই পূজা তো বড় একটা হয় না। নিয়ম আমি তোমাকে বলে দেব। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে চড়াসুরের পূজার বিধি বোঝালেন। শেষ দিন বললেন, এবার একটা দরকারি কথা বলি, শোনো। এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। আগে তবে রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওর ওপরে জল ঢেলে মাটি গলিয়ে? না 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 না, জল দিয়ে নয়, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকেই এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়েছে, যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন, তাই হাত দুটো জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এই পুজো না করলে সে আর বাঁচবে না। রাজি হও ভাই। ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমোয়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সেই সময় কারোর বাড়িতে কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসতো, কিন্তু জরাসুরের মূর্তি দেখে কারো সে সদিচ্ছা জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশে 4-5খানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করলো। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ। তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর সমস্ত মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? হ্যাঁ। আর ভয় নেই, এইবার সেরে যাবে। নে, ওর দেখি, আমার সঙ্গে চল। না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। কিন্তু পুজোর জায়গায় ওকে থাকতে হবে যে। না, ও যাবে না। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও তো, বলো যে আমার নাতিকে আমি কারোর চেয়ে কম ভালোবাসি না। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পিছন দিকে খিড়কির পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে দাও। হাত ধরে নামাও পয়ঠা দিয়ে, সাবধানে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে
আমাকে পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা আর নতুন কাপড় ছিল, সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে উপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে আমার চোখাচোখি হলো। ওহ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমোর। ঘোর কৃষ্ণবর্ণ শরীরে বড় বড় তিনটে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, তিনটে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এই স্রষ্টা। বাবা ঠাকুরদা আগেই স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারদিকে বেদম ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারিদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দৃপ্ত স্বরে মন্ত্র পাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। ঘন্টা খানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও, সবাই সরে যাও, এবার বলি শুরু হবে। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। কত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক কি। কাজেই নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে এনে রাখা হয়েছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করলো। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে রয়েছে। কত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই কোথাও। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বিকৃত অর্ধগলিতাঙ্গে কি বিভৎস হাসি আসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পিছনে তাকিয়ে দেখি অনেকেই এ দৃশ্য সহ্য করতে পারেনি। কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য হয়ে এসছে। সেই শূন্যতার মধ্যে কেবল একটু বাদে বাদে উঠছে আর নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে ঘাম। এক সময় চারদিকের হীন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখন আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছা শক্তির ফল হিসাবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর ছেড়ে গেল এবং আর এলো না। তারপর কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতর নয়, আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারা দিন ধরে বিস্তর লোক নানান পরামর্শ নিতে আসতো। ফুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট অম্বুরি তামাক আনালেন। অবশ্য এ সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। যন্ত্রণাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছনাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে। রাত্রির ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে
বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্ট মন্ত্র জপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবেই ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড়ই রসিক। আমি জানতাম না এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পর। তখন আমার অনেক সাধুসঙ্গ করা হয়ে গিয়েছে। পাকা ভবঘুরে তান্ত্রিক তখন। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধ্যাবেলা। বেশ সৌম্যদর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো। রাত্রে সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব। তাই রাত্রিরে খাওয়ার পর সাধুর কাছে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা শুরু হলো। অনেক রাত অব্দি গল্প চলল। কথায় কথায় জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা। তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? আমি বললাম, ঠাকুরদার অনেক পুঁথি ছিল। আমাদের পারিবারিক সম্পত্তি তাতেই পেয়েছিলেন। কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন। পুজোর সংকল্প কার নামে হয়েছিল? ঠাকুরদার নামেই। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা কি আস্ত ছিল? এবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষের কথাটা অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। হয়েছে হয়েছে, ক্ষতি হয়েছে। কিরকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমায় বললেন, এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু হবেই। আচ্ছা, 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো? আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা সেই স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ, ও পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু আর একটা কথা মনে মনে আমার ঘোরাফেরা করছিল। আর এখন তা আমার দৃঢ় বিশ্বাস। তা হচ্ছে এই যে, ঠাকুরদা নিজেই ও পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ ওটা পড়ে তাকে বাধা দেয়। আমার ঠাকুরদা বড়ই ভালোবাসতেন আমাকে। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকচক করছে নাকি তার চোখে? এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। তারানাথ তান্ত্রিক গল্পটি শেষ হলো। অসাধারণ লিখনশৈলী, পড়তে পড়তে থ্রিল এবং গল্প পাঠের মুন্সিয়ানার সমাহারে গল্পটি আমাদের চিত্তাকর্ষণ করে। তবে গল্পে বর্ণিত বালকটির আরোগ্যের উপায় হিসাবে যে অলৌকিক জরাসুর পূজার বর্ণনা আছে, তা পুরোপুরি বৈজ্ঞানিক কার্যকারণ সম্পর্কহীন একটি সমাপতন মাত্র। তাই কোনো কুসংস্কারে আবিষ্ট না হয়ে আমরা যেন গল্পটিকে শুধু গল্প হিসাবেই গ্রহণ করি।